একটি লাক্সারি শিপে রাতের বেলা জমকালো পার্টি চলছিল। শত শত মানুষ বিকট শব্দে মিউজিকে নাচছিল। আর ঠিক তখনই হঠাৎ একটি পাতলা তার পুরো ডেক চিরে বেরিয়ে যায়। পরের কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো ডান্স ফ্লোর নিস্তব্ধ হয়ে যায়। মানুষ বুঝতেই পারেনি যে আসলে কি হয়েছে। আর যখন তারা সত্যটা জানতে পারলো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন হলো, সেই রাতে এই সবকিছু কে করেছিল এবং কেন? গল্পের শুরু হয় 1962 সাল থেকে, যেখানে আমাদের একটি প্যাসিফিক ওশানের ঠিক মাঝখানে একটি বিশাল বড় জাহাজ দেখানো হয়, যার নাম হলো অ্যান্টোনিয়া গাজা। এই শিপে মোট 600 জন যাত্রী ছিল, যারা নিউ ইয়র্কের উদ্দেশ্যে যাচ্ছিল। এই শিপে পার্টি চলছিল, যেখানে একজন অত্যন্ত সুন্দর গায়িকা গান গাইছিল এবং সবাই সেই গায়িকার গান উপভোগ করতে করতে আনন্দ নিয়ে নাচছিল। শিপে থাকা সব মানুষ অনেক বেশি খুশি ছিল, কিন্তু তারা জানতো না যে আর কয়েক মিনিট পর তাদের সাথে এমন কিছু হতে চলেছে যা ভাবতেও ভয় লাগে। ঠিক তখনই আমরা দেখি যে এক ব্যক্তি ইঞ্জিন রুমে গিয়ে একটি লিভার ওপরের দিকে টেনে দেয়। লিভার ওপরে তোলার সাথে সাথেই একটি ধারালো তার শক্ত হয়ে সব মানুষের শরীরের মাঝখান দিয়ে বেরিয়ে যায়। দেখতে দেখতে সব মানুষের শরীর দুই টুকরো হয়ে যেতে থাকে। এটি ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক দৃশ্য, যেখানে চারদিকে শুধু রক্ত আর রক্ত ছড়িয়েছিল। একটি ছোট বাচ্চা, যার নাম কেটি, সে বেঁচে যায় কারণ তার উচ্চতা কম ছিল। সে কারণে তারটি তার মাথার ওপর দিয়ে চলে গিয়েছিল। এরপর আমাদের 40 বছর পরের দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা কিছু মানুষকে দেখি যারা একটি টাগবোটের সাহায্যে একটি বড় শিপকে টেনে নিয়ে যাচ্ছে। তখনই হঠাৎ সেই পুরনো শিপটি ডুবতে শুরু করে। এটি দেখে গ্রুপের লিডার তার টিমের এক মেয়ে, যার নাম মার্ফি, তাকে সেই পুরনো শিপটিতে পাঠিয়ে দেয়, যাতে মার্ফি সেই পুরনো শিপটিকে যে তার দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হচ্ছিল তা খুলে দেয়। কারণ যদি এই পুরনো শিপটি ডুবে যায় তবে তার সাথে সাথে তাদের এই টাগবোটটিও ডুবে যাবে। মার্ফি যখন সেই পুরনো শিপে পৌঁছায় তখন সে জানতে পারে যে পুরনো শিপের নিচের অংশ ফাটল ধরেছে, যেখান দিয়ে দ্রুত শিপে পানি ঢুকছে এবং আগামী 5 মিনিটের মধ্যেই এই শিপটি পানিতে ডুবে যাবে। মার্ফি এই কথা তার টিমের লিডারকে জানায়। এটি শুনে টিমের লিডার মার্ফিকে অর্ডার দেয় যে তার দিয়ে আমরা এই শিপটিকে টানছি, সেই তারটি মুক্ত করো এবং দ্রুত সেখান থেকে বেরিয়ে আমাদের টাগবোটে চলে আসো, কারণ আমরা এই পুরনো শিপটিকে ছেড়ে চলে যাচ্ছি। তখনই টিমের আরো 2 সদস্য মার্ফির কাছে পৌঁছায় এবং তারাও মার্ফিকে বাইরে এসে শিপটিকে ছেড়ে দেওয়ার কথা বলে। কিন্তু এই শিপটিকে খুঁজে পেতে তাদের 3 মাস সময় লেগেছিল, যে কারণে মার্ফি এত সহজে শিপটিকে ছেড়ে যেতে রাজি ছিল না। সে শিপটিকে বাঁচানোর জন্য নিচে পানিতে ঝাঁপ দেয়। এটি দেখে ওপরে থাকা আরো 2 সদস্য যন্ত্রপাতি নিয়ে মার্ফির পেছনে ঝাঁপ দেয়। এই 3 জন কোনো রকমে শিপটিকে ডুবে যাওয়ার আগে ফাটল ধরা জায়গাটি ওয়েল্ডিং করে দেয় এবং শিপটিকে তারা মার্কেটে বিক্রি করে অনেক টাকা আয় করে। টিমের লিডার সেই টাকা সবার মধ্যে সমানভাবে ভাগ করে দেয়। জ্যাক নামের এক ব্যক্তি অনেকক্ষণ ধরে এদের ওপর নজর রাখছিল এবং এদের সব কথা শুনছিল। সে জানতে পারে যে এই লোকগুলো সমুদ্রে হারিয়ে যাওয়া শিপগুলো খুঁজে বের করে মার্কেটে বিক্রি করে টাকা উপার্জন করে। জ্যাক নামের সেই ব্যক্তি তাদের কাছে আসে এবং টিমের লিডারকে একটি শিপ সম্পর্কে বলে, যেখানে গুপ্তধন লুকিয়ে আছে। জ্যাক আসলে সেই শিপটির কথা বলছিল, যেখানে 40 বছর আগে এক অজানা ব্যক্তি লিভার টেনে সব মানুষকে মেরে ফেলেছিল। টিমের লিডারও সেই 40 বছর আগে নিখোঁজ হওয়া অ্যান্টোনিও গাজা নামের শিপটির কথা শুনেছিল। টিমের লিডার বলে যে এই শিপটিকে অনেক মানুষ খুঁজেছে, কিন্তু আজ পর্যন্ত সেই শিপটি কেউই পায়নি। জ্যাক টিমের লিডারকে বলে যে আমি জানি সেই শিপটি সমুদ্রের কোন অংশে আছে। যদি আমরা এই শিপটিকে নিয়ে এসে মার্কেটে বিক্রি করতে পারি তবে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। টাকার কথা শুনে গ্রুপের সবাই এই মিশনের জন্য তৈরি হয়ে যায় এবং পরের দিনই তারা তাদের টাগবোট নিয়ে সেই অ্যান্টোনিয়া গাজা নামের শিপটি খুঁজতে বেরিয়ে পড়ে। অনেক দিনের সফরের পর তারা সমুদ্রের একটি অত্যন্ত জনমানবহীন জায়গায় পৌঁছে যায়, যেখানে টিমের এক সদস্যের কাছে কোনো একটি শিপ আশেপাশে থাকার সিগন্যাল আসে। তারা বুঝতে পারে যে সেই শিপটি, যা আজ থেকে 40 বছর আগে হারিয়ে গিয়েছিল, তা এখানেই কোথাও আছে। একটু সামনে এগোতেই তাদের সামনে একটি বিশাল বড় শিপ চলে আসে। এটি সেই একই শিপ যা আমরা গল্পের শুরুতে দেখেছিলাম এবং এই শিপটি গত 40 বছর ধরে সমুদ্রে নিখোঁজ ছিল। এই শিপটি দেখে সবাই অনেক বেশি খুশি হয়ে যায় এবং তাদের মনে হয় যে এই শিপটি বিক্রি করে তারা অনেক টাকা কামাতে পারবে। এবার টিমের লিডার দুজনকে টাগবোটে থাকার নির্দেশ দেয় এবং নিজে কয়েকজন সাথী সহ পুরনো শিপটি পরীক্ষা করার জন্য ভেতরে চলে যায়। ভেতরে ঢোকার সাথে সাথে তারা খুব অদ্ভুত সব শব্দ শুনতে পায়, যা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর টিমের লিডার তার সাথীদের সামনে এগোতে বলে। তারা সেই শব্দ অনুসরণ করে একটি বিশাল ঘড়ির কাছে পৌঁছায়। সেখানে তারা দেখে যে সেই ঘড়ির কাঁটা এখনো নড়ছে। কিছুক্ষণ পর হঠাৎ ঘড়ির কাঁটাটি থেমে যায়। এটি দেখে তাদের কাছে খুব অদ্ভুত লাগে। এখানে তারা শিপটি আরো ভালো করে দেখার জন্য সামনে এগিয়ে যায়। ভেতরে জাহাজটি পুরোপুরি তছনছ হয়েছিল, সব জিনিসপত্র ভেঙে পড়েছিল এবং জাহাজের
নিজের লোয়ায় জং ধরেছিল। তারা যখন সামনে এগোচ্ছিল তখন তাদের একজন সাথী ফ্লোর ভেঙে নিচে পড়ে যেতে নেয়। ঠিক তখনই মার্ফি তাকে ধরে ফেলে। মার্ফি যখন তার সাথীকে ওপরে টেনে তুলছিল তখন সে নিচে একটি মেয়েকে দেখতে পায়। এটি সেই একই মেয়ে যে আজ থেকে 40 বছর আগে অর্থাৎ 1962 সালে শিপে একা বেঁচে গিয়েছিল, যার মাথার উপর দিয়ে তার গিয়েছিল। কিন্তু অবাক করার মতো বিষয় ছিল এই 40 বছর পরও তার বয়স একই ছিল, যার মানে হলো এটি সেই মেয়েটির আত্মা। মার্ফি যখন মেয়েটিকে পুনরায় দেখে তখন মেয়েটি হঠাৎ কোথাও গায়েব হয়ে যায়। এখন তারা কোনো রকমে তাদের সাথীকে ওপরে টেনে তোলে। এখানে মার্ফি কিছুই বুঝতে পারছিল না যে সে যা দেখেছিল তা সত্যি ছিল নাকি মিথ্যা, কিন্তু এই সব কিছু দেখে মার্ফি অনেক বেশি ভয় পেয়ে যায়। এখন এই শিপটি ছিল অনেক বেশি বিশাল, তাই তারা এটি আরো এক্সপ্লোর করতে থাকে এবং হাঁটতে হাঁটতে শিপের মেইন কেবিন পর্যন্ত পৌঁছে যায়। সেখানে তল্লাশি চালিয়ে তারা একটি ডিজিটাল ঘড়ি পায়। এটি দেখে তারা কনফিউজ হয়ে যায় যে আজ থেকে 40 বছর আগে এই ধরনের ডিজিটাল ঘড়ি ছিল না। এই ঘড়ি দেখে তারা বুঝে যায় অবশ্যই তাদের আগেও এখানে কেউ এসেছিল। এরপর তারা সবাই নিজেদের টাগবোটে ফিরে আসে এবং টিমের লিডার সিদ্ধান্ত নেয় যে পরের দিন তারা এই শিপটিকে টাগবোটের সাথে বেঁধে নিয়ে যাবে। পরের দিন সকালে তারা জানতে পারে যে শিপে একটি বিশাল গর্ত রয়েছে, যার কারণে ধীরে ধীরে শিপটি পানিতে ডুবছে। টিমের লিডার বলে যে এই অবস্থায় শিপটিকে টাগবোট দিয়ে টেনে নেওয়া যাওয়া অসম্ভব, কারণ শিপের ভেতর প্রচুর পানি জমে গেছে। পানির কারণে শিপের ওজন কয়েক গুণ বেড়ে গেছে, তাই এই পুরনো শিপটিকে টাগবোটের সাথে বেঁধে নিয়ে যাওয়া হবে একটি বোকামি। এখন তারা সিদ্ধান্ত নেয় যে প্রথমে তারা শিপের গর্তটি ওয়েল্ডিং করে বন্ধ করবে এবং তারপর শিপের ভেতরে থাকা সমস্ত পানি বের করে এটিকে টাগবোটে বেঁধে নিয়ে যাবে। ক্যাপ্টেনের কথা সবার ঠিক মনে হয় এবং এরপর সবাই নিজ নিজ কাজে লেগে পড়ে। কয়েকজন সাথে শিপের গর্ত মেরামত করতে লেগে যায় এবং কয়েকজন শিপের ভেতরে থাকা গুপ্তধন খুঁজতে লেগে পড়ে। মার্ফি গুপ্তধনের খোঁজে সামনে এগোতে গিয়ে একটি বিশাল সুইমিং পুলের কাছে পৌঁছায়। সুইমিং পুল দেখে সে অবাক হয়ে যায়, কারণ সেখানে প্রচুর গুলির চিহ্ন ছিল। এখন সে যখন সুইমিং পুল থেকে উপরের দিকে আসছিল তখনই আরো একবার সেই মেয়েটি মার্ফির সামনে চলে আসে, যা দেখে ভয়ের চোটে মার্ফি আবারও নিচে পুলে পড়ে যায়। তার মাথা খুব জোরে সুইমিং পুলের ফ্লোরের সাথে ধাক্কা খায় এবং রক্ত বের হতে শুরু করে, কিন্তু সুইমিং পুল তার সেই রক্ত চুষে নেয়। মার্ফি আরও একবার যখন ওপরের দিকে তাকায় তখন সেই মেয়েটি সেখানে ছিল না এবং এখন সেখানে জ্যাক দাঁড়িয়ে ছিল। জ্যাক মার্ফিকে সুইমিং পুল থেকে বের হতে সাহায্য করে। বাইরে আসতেই মার্ফি জ্যাককে বলে যে আমি মাত্র এখানে একটি মেয়েকে দেখেছি, কিন্তু জানি না সে হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। জ্যাক মার্ফিকে বলে যে এটি তোমার মনের ভুল হবে, এখানে এমন কিছুই নেই। এরপর তারা দুজনে সামনে এগিয়ে যায় এবং তাদের চলে যাওয়ার পর সুইমিং পুলটি পুরোপুরি রক্তে ভরে যায়। অন্যদিকে টিমের লিডার সেই পুরনো শিপের ক্যাপ্টেনের কেবিনটি খুঁজে পায়। টিমের লিডার যখন কেবিনের ভেতরে যায় তখন কেবিনটি খুব খারাপ অবস্থায় ছিল। তল্লাশি করে টিমের লিডার সেখানে বিশেষ কিছুই পেল না। যখন টিমের লিডারের নজর সামনের টেবিলের উপর পড়ে তখন সে দেখে যে টেবিলে একটি মদের বোতল এবং গ্লাসে কেউ পেগ বানিয়ে রেখেছে। এই সব কিছু দেখে মনে হচ্ছিল যেন এইমাত্র কেউ মদ খেয়ে এখান থেকে বেরিয়ে গিয়েছে। টিমের লিডার যখনই সেই গ্লাসটি তুলে খেতে যাবে তখনই তার নজর সামনে আয়নায় পড়ে এবং আয়নায় টিমের লিডার এই পুরনো শিপের ক্যাপ্টেনকে দেখতে পায়। এটি দেখে টিমের লিডার অনেক বেশি ভয় পেয়ে যায় আর তার হাত থেকে মদের গ্লাসটি পড়ে ভেঙে যায় এবং টিমের লিডার ভয়ের চোটে সেখান থেকে বেরিয়ে যায়। এই শিপে সবার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটছিল। টিমের এক সাথী যার নাম মার্ক, সে শিপে কোনো এক নারী গায়িকার গানের আওয়াজ শুনতে পায়। সে সেই আওয়াজ অনুসরণ করে শিপের গ্রাউন্ড এরিয়াতে পৌঁছে যায়, যেখানে সেই নারী গায়িকাও উপস্থিত ছিল। এটি সেই একই গায়িকা যাকে আমরা গল্পের শুরুতে দেখেছিলাম। অন্যদিকে মার্ফি এবং জ্যাক সামনে এগোতে গিয়ে লন্ড্রি রুম থেকে বের হওয়ার গেটটি যখনই খোলে তখনই ভেতরে জমে থাকা সমস্ত পানি ওদের ওপরে চলে আসে, যার মধ্যে অনেক মানুষের মৃতদেহ ছিল। মার্ফি এবং জ্যাক ভয়ের চোটে সেখান থেকে সামনে এগোতে থাকে। সামনে এগোতে এগোতে তাদের সামনে একটি কেবিনের দরজা খুলে যায়। ভেতরে যাওয়ার পর জ্যাক একটি অত্যন্ত লাক্সারি গাড়ি খুঁজে পায়, যা দেখে সে খুব খুশি হয়। কিন্তু মার্ফি এখানে কিছু একটা গড়বড় অনুভব করছিল, তাই সে দ্রুত এখান থেকে বের হতে চাচ্ছিল। তখনই অন্য একটি রুম থেকে তারা কিছু একটা নড়তে দেখে। যখন তারা দুজন সেই জিনিসটার কাছে আসে এবং তার উপর রাখা মালামাল ছড়িয়ে দেখে তখন তাদের চোখ ছানা বড়া হয়ে যায়, কারণ সেখানে সোনা ভর্তি একটি বক্স পড়ে ছিল। এটি দেখে মার্ফি তার বাকি সাথীদের তখনই ডেকে নেয় এবং সবাই যখন এখানে পৌঁছায় তখন মালামাল ছড়ানোর পর তারা এই ধরনের মোট 9টি বক্স পায়। প্রতিটি বক্সে 28টি করে গোল্ড প্লেট রাখা ছিল, যা দেখে সবার খুশির সীমা থাকে না, কারণ তারা সবাই রাতারাতি বড়লোক হয়ে গেছে। এত বড় গুপ্তধন খুঁজে পাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে
এই শিপটিকে এখানেই ছেড়ে দেবে এবং শুধু সোনা এখান থেকে নিয়ে যাবে। এরপর তারা সমস্ত সোনা তাদের টাগবোটে রেখে দেয় এবং এখন তারা এখান থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। টাগবোট চালানো ক্যাপ্টেন বোটটি স্টার্ট করার জন্য ইঞ্জিন পরিষ্কার করতে শুরু করে এবং তখনই আমাদের দেখানো হয় যে টাগবোটে রাখা সিলিন্ডারের বাল্ব নিজে নিজেই খুলে যায়, ফলে বাতাসে গ্যাস ছড়াতে শুরু করে। এদিকে মার্ফি আরো একবার সেই মেয়েটিকে দেখে যে তার দিকে দ্রুত দৌড়ে আসছে, যেন সে মার্ফিকে কোনো কথা বলতে চায়, কিন্তু তখনই তাকে কেউ ধরে নিচে ফেলে দেয়। আর যখনই টাগবোটের ক্যাপ্টেন ইঞ্জিন অন করে তখনই সিলিন্ডার থেকে বের হওয়া গ্যাসের কারণে পুরো বোটে একটি বিশাল বড় বিস্ফোরণ হয়, যাতে টাগবোটের ক্যাপ্টেন মারা যায়। এখন তারা সমুদ্রের মাঝখানে একটি জনমানবহীন শিপে ফেসে গেছে। তারা সবাই খুব বেশি দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তাদের এখান থেকে বের হওয়ার যে মাধ্যমটি ছিল তা পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের একসাথে যার নাম মার্ক, সে তার গার্লফ্রেন্ডের ছবি দেখে খুব বেশি ভেঙে পড়ে, কারণ 2 সপ্তাহ পরেই তাদের বিয়ে হওয়ার কথা ছিল এবং এখন তার মনে হচ্ছে যে সে কখনোই এখান থেকে বেঁচে ফিরতে পারবে না। দুশ্চিন্তায় মার্ক সেখানে রাখা বহু বছরের পুরনো মদ খেতে শুরু করে। অন্যদিকে মার্ফিও দ্বিধায় আছে যে কেন সে বারবার সেই মেয়েটিকেই দেখতে পাচ্ছে। তাই মার্ফি সেই মেয়েটি সম্পর্কে জানার চেষ্টা করে। সে শিপের ডাটাতে যাত্রীদের নাম চেক করে, যার ফলে সে জানতে পারে যে মেয়েটি সে দেখতে পাচ্ছে তার নাম হলো কেটি। রিসার্চ করতে করতে সে কেটির রুম পর্যন্ত পৌঁছে যায়, যেখানে আলমারির দরজা খুলে সে কেটির কঙ্কাল খুঁজে পায়, যা দেখে মার্ফি খুব ভয় পেয়ে যায়। এরপর কোনো রকমে মার্ফি নিজেকে সামলায় এবং সেই কঙ্কালের গলায় ঝুলে থাকা লকেটটি খুলে দেখে, যার ভেতরে সেই ছোট মেয়েটির বাবা মায়ের ছবি ছিল, যারা তার ঠিক পেছনেই দাঁড়িয়ে ছিল। তাদের দেখে মার্ফি একটি বড় ধাক্কা খায়। কেটি বলে যে লকেটটি বন্ধ করো না, কারণ অনেক বছর পর আমি আমার আম্মু আব্বুকে দেখছি। মার্ফির তখনও বিশ্বাস হচ্ছিল না যে সে একটি মৃত মেয়ের সাথে কথা বলছে, কিন্তু যখন সে লকেটটি কেটির হাতে দিতে যায় তখনই লকেটটি কেটির হাতের মাঝখান দিয়ে পার হয়ে যায় এবং এখন গিয়ে মার্ফি নিশ্চিত হয় যে এই মেয়েটি কোনো মানুষ নয়, বরং একটি আত্মা। কেটি মার্ফিকে বলে যে এই শিপে আরো অনেক মানুষের আত্মা আছে এবং ততক্ষণ পর্যন্ত এই আত্মাগুলো এখান থেকে মুক্তি হতে পারবে না যতক্ষণ না সেই লোকটিকে মারা হয় যে মানুষের আত্মাদের এখানে বন্দি করে রাখে। মার্ফি কেটিকে জিজ্ঞেস করে যে কে সেই লোক যে তোমাকে এবং বাকি আত্মাদেরকে এখানে বন্দি করে রেখেছে। কেটি যখনই মার্ফিকে সেই লোক সম্পর্কে বলতে যাবে তখনই হঠাৎ ছাদ থেকে কিছু অদ্ভুত পোকা বের হতে শুরু করে, যা দেখে কেটি খুব ভয় পেয়ে যায় এবং সে মার্ফিকে বলে যত দ্রুত সম্ভব এই শিপ থেকে তোমরা বেরিয়ে যাও, নতুবা তোমরা মারা পড়বে। এরপর কেটি অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে মার্ক পুরো মদ খেয়ে ফেলে এবং তার মাথা ঘুরতে শুরু করে। তার আশেপাশে পড়ে থাকা সমস্ত টেবিল আর চেয়ার নড়তে থাকে। দেখতে দেখতে সবকিছু মেরামত হয়ে নতুন হয়ে যায় এবং আজ থেকে 40 বছর আগে যারা এই শিপে মারা গিয়েছিল তারা আবার মার্কের সামনে জ্যান্ত হয়ে দাঁড়ায়। মার্ক মাঝখানে দাঁড়িয়েছিল এবং চারপাশের মানুষ তার জন্য হাততালি দিতে থাকে। শুরুতে মার্কের কাছে কিছুটা অদ্ভুত মনে হলেও সে ভাবে যে এই সবকিছুই মদের কামাল। পরের মুহূর্তেই সেই নারী গায়িকা মার্কের কাছে চলে আসে এবং সে মার্কের সাথে ঘনিষ্ঠ হতে শুরু করে। গায়িকাটি পুরোপুরি মার্ককে নিজের বশে নিয়ে তাকে তার পেছনে পেছনে নিয়ে যায়। বোকা মার্ক বুঝতেই পারে না যে এই গায়িকা তাকে একটি ফাঁদে ফেলছে। সেই নারী গায়িকা ফ্লোরের কিনারায় দাঁড়িয়ে মার্ককে ডাকতে শুরু করে। মার্ক সেই গায়িকাকে পাওয়ার নেশায় ফ্লোর থেকে নিচে পড়ে মারা যায়। অন্যদিকে আমাদের টিমের লিডারকে দেখানো হয় যে সেই পুরনো শিপের ক্যাপ্টেনের রুমে বসেছিল। তখনই সে দেখে যে মদের বোতলটি নিজে নিজেই সরতে শুরু করেছে। কিছুক্ষণ পর তার সামনে এই শিপের ক্যাপ্টেনের আত্মা চলে আসে। এটি দেখে টিমের লিডার অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন শিপের ক্যাপ্টেন তাকে গ্লাসে মদ ঢেলে খাওয়ার জন্য দেয়। সাথে সে তাকে একটি ছবি দেখায় যেখানে একটি শিপ ছিল যার নাম ছিল লোয়ারলি। ক্যাপ্টেন জানায় যে আজ থেকে অনেক বছর আগে আমাদের কাছে এক লোক এসেছিল যে আমাদের লরলি শিপ সম্পর্কে বলেছিল। সে বলেছিল যে লরলি শিপে বিশাল বড় গুপ্তধন লুকিয়ে আছে। যখন আমরা লরলি শিপকে উদ্ধার করলাম তখন আমরা সত্যি সেই সমস্ত গুপ্তধন খুঁজে পেয়েছিলাম। ক্যাপ্টেন টিমের লিডারকে দ্বিতীয় একটি ছবি দেখিয়ে বলে এই সেই লোক যে আমাদের লরলি শিপের কথা বলেছিল। টিমের লিডার সেই লোকের ছবি দেখে আতঙ্কে জমে যায়, কারণ সেই লোকটি আর কেউ নয়, স্বয়ং জ্যাক ছিল। আর এই ছবিটি ছিল 40 বছর পুরানো। 40 বছর পার হওয়ার পরও তার বয়সে কোনো পরিবর্তন আসেনি। ছবিতে তাকে ঠিক তেমনই দেখাচ্ছিল যেমনটা এখন দেখাচ্ছে। এখন টিমের লিডার বুঝে যায় যে জ্যাক কোনো মানুষ নয়, বরং একটি শয়তান। এই সবকিছু বুঝতে পেরে টিমের লিডার দ্রুত তার টিমকে এই শিপ থেকে বের করে নিয়ে যেতে চায়। সে দ্রুত তার সাথীদের খুঁজতে থাকে, কিন্তু তখনই তার সামনে সেই একই সাথী চলে আসে যে টাগবোটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মারা গিয়েছিল। আসলে এটি ছিল সেই লোকের আত্মা যে টিমের লিডারকে মারার জন্য সামনে এগোচ্ছিল। লিডার নিজেকে বাঁচাতে দৌড়াতে থাকে, কিন্তু তখনই তার সামনে মার্ফি চলে আসে। এখন বিস্ফোরণে মারা যাওয়া লোকের আত্মা তো গায়েব হয়ে যায়,
কিন্তু টিমের লিডার মার্ফির চেহারাকে সেই মৃত সাথীর মতো দেখতে পাচ্ছিল, যে কিছুক্ষণ আগে ভূত হয়ে তার পেছনে আসছিল। তাই টিমের লিডার মার্ফিকে ভূত ভেবে তার উপর হামলা করে বসে। মার্ফি নিজেকে বাঁচাতে তার পা জখম করে দেয়, কিন্তু তাতে টিমের লিডারের কিছুই হয় না। সে পুনরায় মার্ফির ওপর হামলা করার জন্য উঠে দাঁড়ায়। সে মার্ফিকে মেরে ফেলার আগেই পেছন থেকে জ্যাক এসে লিডারের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে তাকে অজ্ঞান করে ফেলে। জ্যাক হলো সেই লোক যে এদের সবাইকে এখানে নিয়ে এসেছিল। পুরো টিমের মধ্যে শুধু টিমের লিডারই জানতে পেরেছিল যে জ্যাক কোনো মানুষ নয় বরং একটি দানব। আর জ্যাকও বুঝে গিয়েছিল যে টিমের লিডার তার সমস্ত সত্য জেনে গেছে। তাই সে টিমের লিডারকে তার পথ থেকে সরানোর জন্য সবাইকে তার বিরুদ্ধে খেপিয়ে তোলে। সে বলে যে যদি আবার সে জ্ঞান ফিরে পায় তবে সে আমাদের যে কারো ক্ষতি করবে। সবার কাছে জ্যাকের কথা ঠিক মনে হয়, তাই এই লোকগুলো তাদের লিডারকে একটি ট্রাঙ্কের ভেতর ফেলে দেয়। এখন এখান থেকে বের হওয়ার আর কোনো পথ না পেয়ে তারা প্ল্যান অনুযায়ী শিপটিকে মেরামতের কাজে লেগে পড়ে। দ্রুতই শিপের যে গর্ত দিয়ে পানি ভেতরে আসছিল তা তারা ওয়েল্ডিং করে বন্ধ করে দেয় এবং পাম্পের সাহায্যে জাহাজের ভেতরে জমে থাকা পানি বাইরে বের করতে শুরু করে। মার্ফি দেখে যে তাদের এক সাথী যার নাম মার্ক, তাকে কোথাও দেখা যাচ্ছে না। তাই মার্ফি তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। তখনই সেই মেয়েটির আত্মা তার সামনে আরো একবার চলে আসে এবং তাকে দেখায় যে তুমি যাকে খুঁজছো সে মারা গেছে। এটি মার্ক ছিল যে গায়িকাকে পাওয়ার লোভে প্রাণ হারিয়েছে। এখন এই মেয়েটি মার্ফির কাঁধে হাত রেখে তাকে 1962 সালের সেই রাতে নিয়ে যায় যেখানে এই সমস্ত ঘটনা ঘটেছিল। যখন শিপের সবাই মারা গিয়েছিল সেই রাতে শিপে থাকা সমস্ত মানুষকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছিল এবং এই সবকিছু একটি গ্রুপ করেছিল যাদের উদ্দেশ্য ছিল শিপে থাকা সমস্ত সোনা চুরি করা। এই লোকগুলো কিছু মানুষকে খাবারের সাথে বিষ মিশিয়ে মেরে ফেলেছিল, আর কিছু মানুষকে তারগুলো দিয়ে কেটে তাদের 2 টুকরো করে দেওয়া হয় এবং কিছু মানুষকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল। তাদের এই তাণ্ডব থেকে কেটিও বাঁচতে পারেনি। তারা কেটিকে তার রুমে নিয়ে গিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। এই সবকিছুর পেছনে ছিল সেই নারী গায়িকা যে সোনা লুট করার জন্য এই পুরো পরিকল্পনা করেছিল এবং নিজের লোকদের সাহায্যে শিপে থাকা সমস্ত মানুষকে মেরে ফেলেছিল। এখন সমস্ত সোনা তাদের দখলে ছিল। শিপের অফিসাররাও সেই গায়িকার সাথে মিলে গিয়েছিল। গায়িকার একটি ইশারায় সে তার নিজের সাথীদেরই মেরে ফেলে, কিন্তু সে যখনই পেছনে ফেরে গায়িকা তাকেও গুলি করে দেয়। গায়িকার মনে হয়েছিল যে সমস্ত সোনা এখন তারই হয়ে গেছে, কারণ শিপে থাকা সবাই মারা গিয়েছিল। কিন্তু এখানেই এন্ট্রি হয় এমন এক ব্যক্তির যে ছিল এই পুরো খেলার মাস্টার মাইন্ড এবং সে লোহার চেইন দিয়ে সেই গায়িকাকে ঝুলিয়ে মেরে ফেলে। মার্ফি কেটির সাহায্যে এই সবকিছু দেখছিল এবং তখনই সে এই গেমের মাস্টার মাইন্ডকেও দেখে ফেলে। তাকে দেখে মার্ফি চমকে যায়, কারণ সেই লোকটি আর কেউ নয়, স্বয়ং জ্যাক। সেই এদের সোনার লোভ দেখিয়ে এখানে নিয়ে এসেছিল, কারণ শিপে ফুটো হয়ে গিয়েছিল এবং সেটি ধীরে ধীরে ডুবছিল। তাই শিপটিকে বাঁচাতে এমন কিছু মানুষের দরকার ছিল যারা এটিকে ডুবতে রক্ষা করতে পারবে। এই কারণেই জ্যাক চাতুরি করে এদের এখানে এনেছিল। এখন শিপ পুরোপুরি ঠিক হয়ে গেছে, তাই জ্যাকের আর এদের কোনো প্রয়োজন নেই এবং এখন সে এদের সবাইকে মেরে ফেলবে। এই সবকিছু বুঝতে পেরে মার্ফির মনে পড়ে যে আমরা জ্যাকের কথায় পরিচিত হয়ে আমাদের লিডারকে ট্রাঙ্কের ভেতর বন্দি করে দিয়েছিলাম। এখন মার্ফি তার লিডারের প্রাণ বাঁচাতে তার দিকে দৌড়ে যায়, কিন্তু ততক্ষণে ট্রাঙ্কে পানি ভরে গিয়েছিল এবং লিডারের মৃত্যু হয়েছিল। মার্ফি তাকে বাঁচাতে ট্রাঙ্কের কাঁচ ভাঙার চেষ্টা করে, কিন্তু কাজটি ছিল অনেক মজবুত, তাই লাখো চেষ্টার পরও সে লিডারকে বাঁচাতে পারে না। এরপর মার্ফি তার এক সাথীর কাছে আসে যার নাম ছিল ডজ। মার্ফি ডজকে জ্যাকের সমস্ত সত্য বলে দেয় এবং বলে যে জ্যাককে যেখানেই দেখা যাবে তাকে যেন গুলি করে দেওয়া হয়। সে তার অন্য আরেক সাথীকে খুঁজতে যাচ্ছে। মার্ফি চলে যাওয়ার কিছুক্ষণ পর জ্যাক ডজের সামনে চলে আসে। ডজ জ্যাককে বলে ওখানেই দাঁড়িয়ে থাকো, এক পাও নড়বে না। এটি শুনে জ্যাক বুঝে যায় যে মার্ফি তাকে সব বলে দিয়েছে। তখন জ্যাক ডজকে কথায় ভুলিয়ে তার বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ডজ জ্যাকের চালাকি বুঝে যায় এবং সে তখনই জ্যাকের উপর গুলি চালিয়ে দেয়, যার ফলে জ্যাক দূরে গিয়ে ছিটকে পড়ে। ডজ জ্যাকের কাছে আসে এবং দেখে সে মরে গেছে। তারপর সে সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা দেখি যে জ্যাক এখনো মরেনি। অন্যদিকে মার্ফি তার যে সাথীকে খুঁজতে গিয়েছিল সে জানতে পারে যে সে পানিতে মারা গেছে। এখন ডজ ছাড়া মার্ফির সমস্ত সাথী মারা গেছে, তাই মার্ফি সিদ্ধান্ত নেয় যে সে এই পুরো শিপটিকে ধ্বংস করে দেবে। এরপর মার্ফি শিপের প্রতিটি কোনায় কোনায় বোমা সেট করতে শুরু করে এবং তখনই তার কাছে ডজ আসে। ডজ মার্ফিকে বলে যে সে জ্যাককে মেরে ফেলেছে। এটি শুনে মার্ফি বলে যে জ্যাক মরবে না, কারণ জ্যাক কোনো মানুষ নয় বরং একটি দানব। তাই আমাদের এই পুরো শিপটিকে ব্লাস্ট করতে হবে যাতে জ্যাক আমাদের মতো আরো কোনো মানুষকে এখানে এনে ফাঁদে না ফেলতে পারে। আর জ্যাক যত আত্মাকে এই শিপে বন্দি করে রেখেছে তারা সবাই মুক্ত হয়ে যাবে। ডজ রাগে মার্ফিকে বোঝায় যে আমাদের শিপ
ব্লাস্ট করা উচিত নয়, কারণ এই শিপে রাখা সমস্ত সোনা বরবাদ হয়ে যাবে এবং আমাদের সোনা ছাড়াই খালি হাতে বাড়ি ফিরতে হবে। মার্ফি বলে যে এই সোনা আসলে জ্যাকের একটি ফাঁদ, যা আমরা এখান থেকে কখনোই নিয়ে যেতে পারবো না, তাই আমাকে যে কোনো মূল্যে এই শিপ ব্লাস্ট করতেই হবে। এখন জ্যাক বুঝে যায় যে মার্ফি কোনোভাবেই মানবে না, তাই জ্যাক তার আসল রূপে ফিরে আসে, যা দেখে আমরা বুঝতে পারি যে জ্যাক ডজকেও মেরে ফেলেছে। জ্যাক তাকে বলে, তোমার আর আমার কাজ একই, তুমি যেভাবে সমুদ্রে ফেসে যাওয়া শিপগুলো সংগ্রহ করো, একইভাবে আমি আত্মাদের সংগ্রহ করি। আগে আমিও মানুষ ছিলাম, কিন্তু আমি অনেক পাপ করেছি যার বিনিময়ে আমাকে এই কাজ দেওয়া হয়েছে এবং এখন আমি একজন সোল কালেক্টর। জ্যাক মার্ফিকে একটি সুযোগ দেয়, সে বলে, যাও, আমি তোমাকে মারবো না, কিন্তু বিনিময়ে তোমাকে এই শিপ ব্লাস্ট করা যাবে না। কিন্তু মার্ফি তার কথা শোনে না। এরপর জ্যাক লোহার রড দিয়ে তার উপর হামলা করে এবং মার্ফি নিচে পড়ে যায়। এখন জ্যাক যখনই মার্ফিকে মারতে সামনে এগোয়, তখন মার্ফি একটি তীর ছুঁড়ে সেই বোমার রিমোটটি নিশানা লাগায় এবং নিজে তখনই পানিতে ঝাঁপ দেয়। এরপর শিপে একটি বিশাল বড় বিস্ফোরণের কারণে শিপটি পানিতে ডুবতে শুরু করে এবং মার্ফি পানির নিচে শিপের নিচে আটকে যায়। তখন সে বাইরে বের হওয়ার কোনো পথ পাচ্ছিল না এবং তার দম বন্ধ হয়ে আসছিল। ঠিক তখনই সেখানে কেটির আত্মা আসে, যে মার্ফির হাত ধরে উপরের রাস্তা দেখিয়ে দেয়। তখন মার্ফি দেখে যে জ্যাক যত আত্মাকে বন্দি করে রেখেছিল তারা সবাই আজ মুক্ত হয়ে গেছে। মার্ফি অনেক কষ্টে পানির ওপরের স্তরে চলে আসে এবং সে দেখে যে শিপে থাকা সমস্ত আত্মা তাদের আসল দুনিয়ায় ফিরে যাচ্ছে। আসলে এখানে থাকা সমস্ত আত্মাই ছিল জ্যাকের গোলাম, শুধু কেটির আত্মা তার গোলাম হতে পারেনি, কারণ কেটির আত্মা ছিল পবিত্র, যে কারণে জ্যাক তার ওপর কোনো নিয়ন্ত্রণ করতে পারছিল না। এই কারণেই কেটির আত্মা বারবার মার্ফিকে সাহায্য করছিল। মার্ফি একটি বক্সের সাহায্যে সমুদ্রে ভাসতে থাকে এবং তখনই সে একটি শিপের দেখা পায় যারা তাকে উদ্ধার করে। যখন তাকে বন্দরে আনা হয় তখন সে অ্যাম্বুলেন্স থেকে দেখে যে জ্যাক এখনো বেঁচে আছে আর শিপের যত সোনা ছিল সে সেই সোনাগুলো অন্য একটি শিপে ট্রান্সফার করেছে, যাতে সেই সোনার লোভ দেখিয়ে সে আরো মানুষকে মারতে পারে এবং তাদের আত্মাকে বন্দি করতে পারে। এভাবেই রহস্যময় গল্পের সমাপ্তি ঘটে। জ্যাকের এই শয়তানি চক্রান্ত আর মার্ফির সাহসিকতা আপনার কেমন লেগেছে? আপনি কি মনে করেন জ্যাককে থামানো সম্ভব ছিল? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ।